তুই আমার কাছে আয় না, এমন করছিস কেন প্লিজ? তুই নিজেকে আর আমার থেকে দূরে রাখিস না। আমি তোর বিয়ে করা বউ। না, একদম নয়। আমি তোমার কাছে একদমই যাব না। ওই জামাই, আমাকে একটু আদর কর। না, আমি তোমাকে ওইটা কোনোভাবেই দেব না। এই, তুই আমার কাছে আসবি নাকি আসবি না সেটাই বল। তুই যদি এখনই আমার কাছে না আসিস তাহলে কিন্তু আমি তোকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নেব। সে তোমার যা ইচ্ছে তুমি তাই করো। সে ব্যাপারে কি আমি তোমাকে কোনো নিষেধ করেছি নাকি? আমি তো বলেছি তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাও। তাছাড়া বিয়ে কি এখনো সেটাই বুঝি না। আর সেখানে আমি এসব করতে পারবো না। প্লিজ তুই আমার কাছে আয়। আমি তো তোকে ভালোবেসেই বিয়ে করেছি। তোকে ছেড়ে কেন অন্যজনের কাছে চলে যাব? তুইও একটা ছেলে মানুষ, আর 5টা ছেলের মতো মন আছে, সব কিছুই তোর আছে। তাহলে কেন তুই আমার ফিলিংসগুলো বুঝতে পারিস না? প্লিজ। আরে না, আমি একদম তোমার কাছে যাব না। আমি বললাম না আমি তোমার কাছে যাব না। আরে ভাই, আমি তোর বউ, তোর সম্পূর্ণ অধিকার আছে। একদমই না। তুমি একদম আমার কাছে আসবে না, তাহলে কিন্তু আমি চিৎকার করতে শুরু করে দেব। ও তাই বুঝি? তুই চিৎকার করবি? আর তুই এখানে চিৎকার করলে তোকে কে বাঁচাতে আসবে বল শুনি? বাড়িতে কেউ নেই। তাছাড়া তুই খুব ভালো করে জানিস আমি এখন তোকে নিয়ে যে বাড়িতে আছি ওই বাড়িতে চারপাশে কোনো ঘরবাড়ি নেই। তুই চিৎকার কর কিংবা ডাক, তাতেও কেউ কিচ্ছু শুনতে পাবে না। এখন এখানে কেউ আসবে না। এই বলে নদী সাগরের দিকে এগোতে লাগলো। আর সাগর তখন নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকলো। কিন্তু কিভাবে বাঁচাবে? বন্ধ দরজা বন্ধ, জানে না এখানে চিৎকার করলেও বাইরে কেউ শুনতে পাবে না। তাছাড়া আপনারা তো দেখলেনই নদী কি বললো। এই বাড়িটার আশেপাশে কোনো বাড়িঘর নেই। এটা একটা বাংলো বাড়ি। নদীর বাবা এই বাড়িটা বানিয়েছে যখন তাদের অবসর সময় হয়, তখন তারা এখানে এসে সময় কাটায়। তাই নদী সাগরকে বিয়ে করেই এখানে নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। আর বাকি কথা না হয় আপনারা গল্পের মধ্যেই জেনে নেবেন। এদিকে সাগর তো নিজেকে নদী থেকে দূরে রাখার জন্য হাজার চেষ্টা করতে থাকে, কিন্তু নদীর মধ্যে কামবাসনা জেগে উঠেছে। সে তো আর নিজেকে কোনোভাবেই সামনে রাখতে পারছে না। তার যেভাবেই হোক একটু ফিজিক্যাল অ্যাট্রাকটিভ হতেই হবে। তাই সে নেশাময় চোখ নিয়ে সাগরের দিকে এগোতে লাগলো। সাগর নদীকে দেখেই একদম ভয় পাচ্ছে আর চিৎকার করছে। প্লিজ, কেউ আমাকে বাঁচাও। প্লিজ, কেউ আমাকে এই মেয়েটার হাত থেকে বাঁচাও। আমি মেয়েটার হাত থেকে বাঁচতে চাই। প্লিজ আমাকে কেউ বাঁচাও। বললাম না চিৎকার করিস না। চিৎকার করে কোনো লাভ হবে না। কেউ তোকে বাঁচাতে আসবে না। আজ তোর নিজেকে আমার হাতেই দিতে হবে। তোকে কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তুই বরাবরই আমার কাছ থেকে নিজেকে দূরে দূরে রাখার চেষ্টা করেছিস। আজকে আর আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে নদী আবারও সাগরের দিকে এগোতে লাগলো। আর সাগর নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে। এদিকে এখান থেকে বের হয়ে যাওয়ার তো কোনো পথ নেই। তাই নদী সাগরকে ধরে ফেলে আর নিজের কাছে জেনে নেয়। সাগর তখন ধাক্কা দেয় নদীকে, নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পেরে ওঠে না। প্লিজ আপু, তুমি আমার সঙ্গে এরকম করো না। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আমার ওইটাকে ধরো না। আমার খুব খারাপ লাগে। বললাম না তুই তোর মুখটা বন্ধ করে রাখ। এখানে কোনো চিৎকারের সাথে আমি কি করবি না। আমি চিৎকার চেঁচামেচি শুনতে একদমই পছন্দ করি না। এই মুহূর্তে দয়া করে তোর মুখটা বন্ধ রাখ, তা না হলে কিন্তু আমি তোর গলাটাই বন্ধ করে দিব। এটা শুনে সাগর অনেকটা ভয় পেয়ে গেল আর কিছুটা নিশ্চয় হয়ে আসতো। আর তারপরেই নদী সাগরের ওপর উঠে বসতো আর তাদের নিজের বাসনা পূর্ণ করে নিল। নিজের মতো করেই নিজের শখ মিটিয়ে নিল। আধা ঘন্টা পর নদী সাগরের ওপর থেকে নেমে যায়। সাগর একদম নেতিয়ে গেছে। সাগর এসবের জন্য প্রস্তুত ছিল না। সাগর দুর্বল শরীরেই বিছানায় শুয়ে আছে। আর এদিকে নদী কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে তারপর বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। আর সাগরকেও ডাকতে লাগলো ওয়াশরুমে যাওয়ার জন্য। এই সাগর, তাড়াতাড়ি ওয়াশরুমে চলে আসো, ফ্রেশ হয়ে নাও, তারপর দুজনে একসঙ্গে ঘুমাবো। আপু প্লিজ তুমি আমাকে আমার বাসায় দিয়ে আসো। আমি এখানে তোমার সঙ্গে আর থাকবো না। প্লিজ তুমি আমাকে বাসায় দিয়ে আসো। শোন, আমার মেজাজ কিন্তু এখন খুব বেশি খারাপ হচ্ছে। বিয়ে করা জামাইয়ের কাছ থেকে নাকি আপু ডাক শুনতে হচ্ছে।
একদম চর মেরে সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। আমি তোর বিয়ে করা বউ, আমাকে আমার নাম ধরে ডাকবি। তবা তবা, আস্তাগফিরুল্লাহ, এসব তুমি কি বলছো? তুমি আমার বড় আপু আর আমি তোমাকে নাম ধরে ডাকবো? এত বড় বেয়াদব আমি নই। দেখ সাগর, তোকে আগেও বলেছি আর এখনো বলছি, তুই একদম আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করবি না। তোর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, তুই এটা মেনে নিয়ে এখন আর আমাকে আপু বলে ডাকবি না। আমি তোর বউ, আমাকে বউয়ের মতো দেখবি, আমাকে আদর করবি, ভালোবাসবি। আমি বাসায় যাব। আমি প্রতিদিন আমার আম্মুর সঙ্গে ঘুমাই। আম্মুকে জড়িয়ে না ধরলে আম্মুর ঘুম আসে না। তুমি প্লিজ আমাকে আমার বাসায় দিয়ে আসো। আজ থেকে তুই আর তোর আম্মুর সঙ্গে ঘুমাবি না। আজ থেকে তুই আমার সঙ্গে ঘুমাবি। আর আজ থেকে তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি, কারণ আমি তোর বউ। বিয়ের পর সব ছেলেরাই তাদের বউকে জড়িয়ে ধরে ঘুমায়, আর তুইও আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি। তুমি আমাকে বিয়ে করেছো কেন? আমি কি তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে করতে? আমি তো আমার আম্মুকে ছাড়া ঘুমাতে পারি না। তুমি আমাকে আমার আম্মুর কাছে দিয়ে আসো। আমি এখানে থাকবো না। এই বলে সাগর কান্না করতে শুরু করে দিল। আর এদিকে এটা দেখে নদীর মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। তাই নদী চিৎকার দিয়ে সাগরকে বলে উঠল, চুপ কর, একদম চুপ। একটাও কোনো কথা বলবি না। তোকে বললাম না তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে? গোসল করতে বলছি না? নদীর চিৎকার শুনে সাগর অনেকটাই ভয় পেয়ে গেল। তাই চুপচাপ বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। আর তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পড়ল। কি হলো? তুই এইভাবে চুপচাপ বিছানায় বসে আছিস কেন? আমার বুকে চলে আয়। আজ থেকে তুই প্রতিদিন আমার বুকে মাথা রেখে ঘুমাবি। আমি বাসায় যাব। হুম হুম হুম। দেখ, এখন কিন্তু আমার মেজাজ খুব বেশি খারাপ হচ্ছে। তুই এক্ষুনি চুপচাপ আয়, আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়। তা না হলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম। তাহলে তাই করো, তুমি আমাকে খুন করে দাও। তারপরও আমি তোমার সঙ্গে ঘুমাবো না, কারণ আমি আমার আম্মুকে ছাড়া কখনোই ঘুমাতে পারি না। আমি ছোটবেলা থেকে আম্মুর সঙ্গে ঘুমাই। ফুরবাল, তোর সঙ্গে কোনো কথাই বলবো না। তোকে বললাম না, আজ তুই কোনোভাবেই বাসায় যেতে পারবি না। আজ তোকে আমার সঙ্গেই থাকতে হবে। এখন আজকে থেকে প্রতিদিন আমার সঙ্গে থাকতে হবে। এই বলে নদী সাগরের হাত ধরে টান দিয়ে নিজের বুকে শুনে মিশিয়ে নিল। আর তারপর ঘুমিয়ে পড়ল। কিন্তু সাগরের চোখে কোনোভাবেই ঘুম আসছে না, কারণ ছেলেটা ছোটবেলা থেকেই তার আম্মুর সঙ্গে ঘুমায়। কারণ তার আব্বু তার বয়স যখন 2 বছর তখনই মারা যায়। আর তারপর থেকে সে খুব ভয় পেত, তাই প্রতিদিন তার আম্মুর সঙ্গে ঘুমাতো। আজ এই প্রথম সে আম্মুকে ছাড়া ঘুমানোর চেষ্টা করছে, তাই তার চোখে ঘুম আসছে না। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। নদী সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে দেখে সাগর তখনও চোখ খুলে আছে। এটা দেখেই নদী জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুই কি সত্যি সারা রাত ঘুমাসনি নাকি? তুই কি সারা রাত সত্যি সত্যি জেগেছিলি? হ্যাঁ, একদমই তাই। আমি সারা রাত জেগেছিলাম। তোমাকে তো বলেছি আমি আম্মুকে ছাড়া ঘুমাতে পারি না। আম্মুর বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না। সেই ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস, তাই আমি ঘুমাতে পারিনি। ঠিক আছে, সমস্যা নেই। আস্তে আস্তে এই অভ্যাস পরিবর্তন হয়ে যাবে। এখন যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবারের ব্যবস্থা করছি। আমি বাসায় যাব, প্লিজ আমাকে বাসায় দিয়ে আসো। আজ চুপচাপ যা, ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। আমি অনলাইনে খাবার অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি ম্যান দিয়ে যাবে। তারপর দুজনে একসঙ্গে খাবার খাবো। এই কথা বলেই নদী বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আর তারপর ফ্রেশ হয়ে এসেই অনলাইনে খাবার অর্ডার দিল। আর কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি ম্যান খাবার পৌঁছে দিল। নদীর ডাইনিং টেবিলের খাবার নিয়ে বসে আছে, সাগরের জন্য অপেক্ষা করছে। কিন্তু এদিকে সাগর বেডরুমে বসে বসে কান্না করছে, সে তার আম্মুর কাছে যাওয়ার জন্য। এটা দেখেই নদীর মেজাজ অতটা খারাপ হয়ে যাচ্ছে, নদী আর কিছুই ভাবতে পারছে না। তাই সে ডাইনিং টেবিল থেকে সোজা বেডরুমে চলে আসে আর সাগরকে কোলে তুলে নিয়ে সোজা টেবিলে নিয়ে যায়। আর তারপর চেয়ারে বসিয়ে দিয়ে খাবারের প্লেট সামনের দিকে এগিয়ে দেয়। আর সে নিজের খাবার খেতে থাকে। কিন্তু সাগর খাবার মুখে দিল না, চুপচাপ বসে বসে কান্না করছিল। এই দেখ, এখন কিন্তু আমার মেজাজ খুব বেশি খারাপ হচ্ছে। তুই খাবার খাচ্ছিস না কেন? বললাম না খাবার খা। আমি তোমার নিজের কাজে খাবার খেতে পারি না। সব সময় আমার আম্মু আমাকে খাবার খাইয়ে দিত। বুঝতে পারি না, ইন্টারে পড়া ছেলেটাকে কিভাবে প্রতিদিন তার আম্মু খাবার খাইয়ে দিত। এইটুকু ছেলে নাকি নিজের হাতে খাবার খেতে পারে না। সত্যি আমার
মেজাজ এতটা খারাপ হচ্ছে আমি ভাবতেই পারছি না। যাই হোক, সমস্যা নেই, চুপচাপ এখানে বস, আমি তোকে খাবার খাইয়ে দিচ্ছি। এই বলেই নদী সাগরকে খাবার খাইয়ে দিতে লাগলো। আর সাগরও চুপচাপ বাচ্চা ছেলের মতো খাবারটা খেয়ে নিল। এদিকে নদী খাবার খাওয়া শেষ হলেই নিজের রুমে চলে আসে আর টিভিতে মুভি দেখতে থাকে। কিন্তু সাগর বরাবরের মতোই চুপচাপ রুমের এক কোণে বসে বসে কান্না করছে তার আম্মুর কাছে যাওয়ার জন্য। নদী এগুলো আর সহ্য করতে পারছে না। এত বড় ছেলে যদি মায়ের কাছে যাওয়ার জন্য কান্না করে, এটা কি মেনে নেওয়া যায়? এই কি সমস্যা তোর? তুই এখনো কান্না করছিস কেন? বললাম না তোর কান্না আমার একদম ভালো লাগে না। আম্মুর জন্য আমার খুব কান্না পাচ্ছে। প্লিজ তুমি আমাকে আমার আম্মুর কাছে দিয়ে আসো না। নদী তখন আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারল না। সাগরের কানের নিচে ঠাস ঠাস করে দুইটা বসিয়ে দিয়ে বলতে লাগলো, ঠাস ঠাস, তোকে বললাম না তুই এখন আর কোথাও যেতে পারবি না। এখন থেকে তোকে আমার সঙ্গেই থাকতে হবে, আর আমি তোকে নিয়ে এই বাড়িতেই থাকবো যতদিন পর্যন্ত তুই আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে না নিবি, যতদিন পর্যন্ত তুই নিজের থেকে আমার অধিকার আমাকে না দিবি। হুম 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 আমি আম্মুর কাছে যাব। থুরবাল, তোর সঙ্গে কথা বলে অনর্থক, তুই চুপচাপ এখানে বসে থাক। এই বলে নদী তার মতো করে টিভিতে সিনেমা দেখতে লাগলো। আর এভাবেই দেখতে দেখতে সেদিনের দিনটা কেটে গেল। রাতের খাবার খাওয়ার পর নদী সাগরকে নিয়ে নিজের বেডরুমে চলে আসে। তারপর আলমারি থেকে একটা ড্রেস বের করে সেটা নিয়েই ওয়াশরুমে চলে যায়। আর তারপর সেই ড্রেসটা পরে বেডরুমে আসে। আর এটা দেখে সাগর নিজের দুই চোখ বন্ধ করে ফেলে আর বলতে থাকে, আমি আম্মুর কাছে যাব। ছি ছি আপু, তুমি এগুলো কি পরেছো? তুমি প্লিজ এগুলো চেঞ্জ করে বড় বড় কাপড় পরে আসো। তোমার সব কিছু দেখা যাচ্ছে। প্লিজ তুমি এগুলো চেঞ্জ করে আসো। এগুলো আমি চেঞ্জ করব কেন? বিয়ের পর মেয়েরা রাতের বেলায় এগুলোই পরে। তাছাড়া সব ছেলেরাই তো এগুলো পছন্দ করে। তুই আমার দিকে একটু ভালো করে তাকা, দেখ আমাকে কি হট লাগছে না? না, আমি তোমার দিকে একটু তাকাবো না। তুমি প্লিজ এই কাপড় চোপড়গুলো চেঞ্জ করে আসো। তোমাকে দেখে বিচ্ছিরি লাগছে। ছি ছি, এগুলো তো সিনেমার নায়িকারা পরে। তুমি কেন এগুলো পরেছো? গুলোতে তোমাকে একদম ভালো লাগছে না। ধুর, তুই যে কবে রোমান্টিক হবি সেটাই আমি বুঝতে পারছি না। সব ছেলেরাই শর্ট ড্রেস কত পছন্দ করে, আর যেখানে আমি নিজের ইচ্ছায় তোর সামনে সব শর্ট ড্রেস পরে এলাম, কোথায় তুই নিজে থেকে আমার কাছে আসবি, আমাকে রোমান্টিক রোমান্টিক কথা বলবি, আমাকে বলবি রোমান্টিক সো হট, আর সেটা না করে তুই আমাকে কিনা বলছিস এই কাপড় চোপড়গুলো চেঞ্জ করে আসতে। আমি এগুলো চেঞ্জ করব না এগুলো। নদী তখন সাগরের কোনো কথা না শুনে আলমারি থেকে এই কম্বলটা নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। আর এদিকেই সাগর বিছানার এখনই বসে আছে আর তার চোখে কোনোভাবেই ঘুম আসছে না। তখনই নদী তাকে বলতে লাগে, এই কি হলো? কাল রাতে তো সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিস, আজ রাতেও কি সেটাই করবি নাকি? আমি তোমার সঙ্গে ঘুমাবো না। তুমি এই কাপড়গুলো চেঞ্জ করে আসো। তোমাকে দেখতে বিচ্ছিরি লাগছে। জানি না কি করব, কিন্তু তোমার সঙ্গে ঘুমাবো না। তোমার সারা শরীর, আমি যদি তোমার সঙ্গে ঘুমাই তাহলে আমার হাত পা তোমার উপর চলে যাবে আর তোমার শরীরে লাগবে। লাগলে লাগুক, তাতে কি হয়েছে? আমি তোর বউ, আমার শরীরে তোর হাত পা লাগতেই পারে, তাতে কি সমস্যা আছে নাকি কোনো? আপু, আমি ছোটবেলা থেকে তোমাকে দেখে এসেছি। তোমাকে আমি কত ভদ্র মনে করতাম, আর তুমি ভিতরে ভিতরে এই ছিলে। ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে তুমি আমার বড় আব্বুর মেয়ে। যা ইচ্ছা তুই ভাব, আমার তাতে কিছুই যায় আসে না। আর শোন, আদর পেতে ইচ্ছে করছে। এই না, একদমই নয়। তুমি আমার কাছে আসবে না, আমাকে স্পর্শ করবে না। কাল যা করেছো করেছো, আর ভুলেও এই জিনিসগুলো আমার সঙ্গে রিপিট করবে না। এগুলো আমার একদম ভালো লাগে না। ওইসব কোনো ব্যাপার না, তুই আমার কাছে আয়। না, একদমই নাই। আমি বললাম না, আমি কখনোই তোমার কাছে যাব না। তুমি আমাকে একটা বালিশ আর একটা কম্বল দাও, আমি ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে পড়ব। আমি বুঝতে পেরেছি, আমি জোর করে আদায় করে নিতে জানি। এই বলে নদী বিছানা থেকে নেমে যায় আর সাগরের কাছে চলে যায়। সাগর নদী থেকে পিছাতে লাগছিল, কিন্তু পিছিয়ে যাবে কোথায়, পালানোর তো আর কোনো রাস্তাই নেই। তাই সাগরকে পিঠ দেয়ালে ঠেকাতে হয়। তখনই নদী সাগরের দুই হাত ধরে ফেলে। আস্তে করে দুটো হাত দেয়ালের সঙ্গে চেপে ধরে
ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর ঠোঁট দুটোতেই ইচ্ছে মতো কিস করতে থাকে। সাগর বেচারি তো একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার মতো উপক্রম। সাগর নিজেকে চালানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই পেরে ওঠে না। প্রায় 10 মিনিট ধরে নদী সাগরের ঠোঁটে কিস করতে থাকে, আর 10 মিনিট পর নদী সাগরকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তখনই সাগর বলতে থাকে, তুমি কি করছো এগুলো? আমার ঠোঁট দুটো তুমি একদম বেহাল অবস্থা করে ছেড়ে দিয়েছো। আমার ঠোঁটগুলোতে এখন ব্যথা পাচ্ছি। এভাবে কেউ কিস করে নাকি? তুই যদি আমাকে দেখিয়ে দিতি কিভাবে কিস করতে হয়। আমি কেন তোমাকে দেখিয়ে দিব? তাছাড়া আমি কি জানি না কিভাবে কিস করতে হয়? আমি তো আর কোনো মেয়ের সঙ্গে কখনো ইন্টিমেন্ট হইনি, আর হওয়ারও কোনো ইচ্ছে নেই। আমি এখনো অনেক পিচ্ছি। তাহলে তুই পিচ্চির মতোই থাক, আমার সঙ্গে কোনো কথা বলিস না। প্লিজ আপু, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমার উপর থেকে সরে যাও। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। তুই যদি আর একবারও আমাকে আপু বলে ডেকেছিস, তাহলে এখন তোকে কি অত্যাচার করেছি, তোকে এর আরো 4 গুণ অত্যাচার করব। আর এতটা অত্যাচার করব তুই ভাবতেও পারবি না। সাগর যেন একদম নিশ্চুপ হয়ে গেছে। কি বলবে আর কিছু ভেবে পাচ্ছে না, যেন সে একটা মেয়ে হয়ে গেছে আর নদী একটা ছেলে হয়ে তাকে ধর্ষণ করছে, এরকমটাই মনে হচ্ছে তার। কিন্তু এখানে তার কিছুরই করার নেই, কারণ সে বন্দী হয়ে আছে। আর এদিকে নদী তার নিজের মতো করেই সাগরকে। আচ্ছা তুই এরকম কেন বলতো? আমি একটা মেয়ে হয়ে তোকে নিজের কাছে টেনে নেওয়ার জন্য কত চেষ্টা করি, আর তুই নিজেকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করছিস কেন? তুমি আমার বড় আপু হও তাই। আবার যদি তুই আমাকে একবারও বড় আপু বলেছিস, তাহলে আমি ভুলে যাব যে তুই আমার স্বামী হোস। আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। আর একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই তো জানিস তোর আম্মু আমাদের বাড়িতে আছে। তুই তো তোর আম্মুকে খুব ভালোবাসিস, তাই না? তুই যদি আমার সঙ্গে এগুলো করতেই থাকিস, তাহলে তোর আম্মুকে কিন্তু তুই জীবনও পাবি না। প্লিজ আপু, তুমি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করো, কিন্তু আমার আম্মুর সঙ্গে কোনো কিছু করো না। আমার আম্মুকে আমি খুব বেশি ভালোবাসি। আম্মুর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। প্লিজ তুমি আম্মুর কোনো ক্ষতি করো না। ঠিক আছে, আমি তোর আম্মুর কোনো ক্ষতি করব না, কিন্তু একটা কথা তোকে বলে দিচ্ছি, আমি যা বলবো তুই আমাকে তাতে বাধা দিতে পারবি না। আর আজকের পর থেকে তুই আমাকে আপু বলে ডাকতে পারবি না। আমাকে আমার নাম ধরে ডাকবি, নয়তো বউ বলে ডাকবি, জান, কলেজে, এগুলো বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে, আমি আমার আম্মুর ভালোর জন্য সব কিছু করতে পারি, কিন্তু তুমি প্লিজ আমার আম্মুর কোনো ক্ষতি করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমার কাছে আয়, আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। কিন্তু তোমার শরীরে তো কোনো কাপড় নেই, ফেলে ফেলে দিয়েছো। আমি এভাবে তোমার সঙ্গে ঘুমাতে পারবো না। তোকে চুপচাপ আমার কাছে আসতে বলেছি। প্লিজ আপু, তুমি আমার শরীর থেকে আমার কাপড়গুলো খুলে নিও না। আমি কাপড় চোপড় ছাড়া কখনোই ঘুমাতে পারি না। আমার কাপড় চোপড় ছাড়া ঘুমানোর অভ্যাস নেই। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। তোকে বললাম না, কানে যায় নাই? আপু, কি করছো তুমি? তো কি হয়েছে, এখানে তুই ছাড়া আর কেউ আছে? ছি ছি আপুকে, এগুলো তুমি কি বলছো? তোমার কি একটু লজ্জা করে না এগুলো বলতে? আরে তোরে যে আমি কি করবো সেটাই তো ভেবে পাই না। তুই কেন এরকম করছিস আমার সঙ্গে বলতো? আমি তোর বিয়ে করা বউ, বিয়ে করা বউয়ের সঙ্গে কেউ এরকম করে এটা আমি জীবনে প্রথমবার দেখেছি। সত্যি তোর মতো ছেলে আমি জীবনে দ্বিতীয়টি দেখিনি। তুমি এসব কথা বলছো, এরপর আমি তোমাকে আর কি বলবো? একটা মেয়ে হয়ে এগুলো বলতে তোমার একটু লজ্জা করে না? আমি তো শুনে এসেছি বরাবরের মতোই ছেলেরা নাকি নির্লজ্জ হয়, কিন্তু তুমি এতটা নির্লজ্জ এটা তো আমি ভাবতেই পারছি না। দেখ, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। তুই চুপচাপ আমার কাছে চলে আয়, আমি তোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বো। আর সকালবেলা কিন্তু কলেজে যেতে হবে, এটা মাথায় রাখিস। সাগর তখন নিরুপায় হয়ে নদীর কাছে চলে আসে, আর তারপর নদী তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেদিনকার মতো রাতেও সাগরের ঠিকঠাক মতো ঘুম হয় না, কারণ নদীর শরীরের প্রত্যেকটা অংশ সাগরের শরীরের সঙ্গে লেগেছিল। তাই সাগর একটু আনকমফোর্টেবল ফিল করতেছিল, যার ফলস্বরূপ সে সারা রাত ঘুমোতে পারেনি। সকালবেলায় ঘুম থেকে উঠে নদী ফ্রেশ হয়ে নিল, আর তারপর কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। এদিকে সাগর এখনো ঘুমাচ্ছে, তাই সে সাগরকে ঘুম থেকে ডেকে তুলল। সাগর ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়।
আর তখনই নদী অনলাইনে খাবার অর্ডার করে। খাবার বাসায় আসার পর দুজনেই একসঙ্গে খাবার খেয়ে নিল। আর তারপর সাগরকে নিয়ে নদীর বাসা থেকে বের হলো। নদী আর সাগর দুজনে একই কলেজে পড়াশোনা করে। নদী এই বছর অনার্স সেকেন্ড ইয়ারে আর সাগর ফার্স্ট ইয়ারে। নদী আর সাগর দুজনে একসঙ্গে কলেজে এসেছে, এটা নদীর বান্ধবীরা দেখতে পেল। যদিও নদী আর সাগর একই বাড়িতে থাকতো, কিন্তু কখনোই তারা দুজন একসঙ্গে ভার্সিটিতে আসতো না। তাই নদীর বান্ধবীরা অনেক অবাক হয় আর নদীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার দোস্ত? ব্যাপারটা কি কিছুতেই বুঝতে পারলাম না। সাগর আজ হঠাৎ তোর সাথে কেন? সাগরকে দুলাভাই বলে ডাকবি, আমি ওকে বিয়ে করেছি, সে আমার হাজবেন্ড। আরে ভাই, এসব থেকে কি বলছিস? তোরা কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইটুকু পিচ্ছি একটা ছেলেকে তুই বিয়ে করেছিস, এগুলো আবার আমাদেরকে বলছিস? তোর কি একটু লজ্জা করছে না? আরে ভাই, লজ্জা করবে কেন? বিয়ে তো করেছি, অন্য কিছু তো করিনি। অন্য কিছু যদি করতাম তাহলে না হয় লজ্জা করতাম, কিন্তু বিয়ে করেছি, তাহলে এখানে লজ্জা আসে কোথা থেকে? ভাই, আমরা সবাই জানি যে সাগর তোর আপন চাচাতো ভাই হয়, তার উপর আবার তোর চাইতে বয়সে ছোট। এটা বলতে কি তোর একটু লজ্জা করে না? না, লজ্জা করে না। আমি বুঝতে পেরেছি তোরা এই বিষয়কে ভালোভাবে নিতে পারছিস না, কিন্তু ওদের এই বিষয়টা ভালোভাবে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। এখন ক্লাসে চল, এই ক্লাস টাইম হয়ে গেছে। এই বলেই নদী তার বান্ধবীদের নিয়ে ক্লাসরুমে চলে আসলো। যদিও এই বিষয়টা নিয়ে নদীর বান্ধবীদের মধ্যে অনেক সমালোচনা হচ্ছিল, কিন্তু নদীও এই বিষয়টাকে কোনোভাবেই পাত্তা দিল না। আর না পাত্তা দেওয়ার কোনো মানসিকতাও তার নেই, কারণ সে বিয়ে করেছে, অন্য কিছু তো করেনি। এদিকে কলেজ ছুটি হওয়ার পর সাগর ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিল, আর তখনই পেছন থেকে নদী সাগরকে ডাক দেয়। সাগর সেই ডাক শুনেও না শোনার ভান করে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই নদী পেছন থেকে তার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে, কি সমস্যা তোর? তুই আমার সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাচ্ছিস কেন? আমি তোমার সঙ্গে ওই বাড়িতে আর যাব না। আমি আমাদের বাসায় যাব। আমি আমার আম্মুর কাছে যাব। তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও আর আমাকে আমাদের বাসায় যেতে দাও। একটাও যদি কথা বলিস তাহলে তোর সঙ্গে রাতে যেগুলো করেছি এখন ভার্সিটিতে ক্যাম্পাসে সবার সামনে সেগুলোই করব। ছি 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 ছি, তুমি এতটা নির্লজ্জ আমি ভাবতেই পারছি না। আমার সঙ্গে বন্ধ করে যা ইচ্ছে তাই করেছো, এরপর আবার এখন এগুলো কলেজ ক্যাম্পাসে করতে চাও, তো তোমার একটু লজ্জা নেই? আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। সেখানে তুই সব কিছু বুঝতে পারছিস, সেখানে আমার সঙ্গে বাড়াবাড়ি করছিস কেন? আমি কি তোকে বলেছি নাকি আমার সঙ্গে বাড়াবাড়ি করতে? আমি তোমার দুইটা পায়ে ধরে বলছি, আমাকে আমাদের বাসায় যেতে দাও। আমি আমার আম্মুর কাছে যাব। চুপচাপ গাড়িতে উঠবি নাকি কানের নিচে দুইটা খাবি? আমার কিন্তু এখন খুব মেজাজ খারাপ হচ্ছে, চুপচাপ গিয়ে গাড়িতে ওঠ। নদী খুব জোরে ধমক দিয়ে কথাটা বলে। তাই সাগর আর তার সঙ্গে কোনো কথা বলার সাহস পেল না, চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসলো। আর তারপর সঙ্গে সঙ্গে নদীর গাড়ি স্টার্ট করলো এবং তাদের সেই বাগান বাড়িতে চলে আসলো। এরপর এভাবেই চলতে থাকলে দিন। সাগর এরপর থেকেই নদীর সঙ্গে নদীদের বাড়িতেই থাকে। সেদিন হঠাৎ করেই সাগরের আম্মুর নদীকে ফোন দেয়। বৌমা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। তোমাকে একটা কথা বলার ছিল। সাগরকে নিয়ে একবার একটু বাড়িতে আসবে? ওকে অনেক দিন ধরে দেখি না, খুব দেখতে মন চাইছে। বাড়িতে নিয়ে গেলে তো আমি খুব বড় একটা ঝামেলায় পড়ে যাব, কারণ আপনার ছেলে আপনাকে ছাড়া কোনো কিছুই বোঝে না। আমি যখন আপনার সামনে নিয়ে যাব তখন তো আপনার ছেলে আর আমার সঙ্গে আসতে চাইবে না, এমনিতেই বারবার শুধু আপনার কথা বলে বারবার ওকে আপনার কাছে দিয়ে আসতে। আমি আমার ছেলেটাকে বুঝিয়ে বলে দেব, কোনো সমস্যা নেই। তুমি একবার ওকে আমার কাছে নিয়ে আসো, ওকে দেখতে খুব মন চাইছে। অনেক দিন ওর সঙ্গে দেখা হয় না, প্লিজ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি একটা কাজ করুন, আপনি আপনাদের বাড়িতে চলে যান, আমি ওখানে আপনার সঙ্গে দেখা করে নিয়ে আসব, আর তারপর ওকে নিয়ে আমাদের বাড়িতে আসব। আমিও তো আব্বু আম্মুর সঙ্গে অনেক দিন দেখা করি না, তাই আব্বু আম্মুর কাছে এসে দুদিন থাকবো। আচ্ছা ঠিক আছে। আমিও মনে মনে ভাবছিলাম তোমাকে এটাই বলবো, কারণ আমার ছেলেটা আমার হাতের রান্না করা খাবার ছাড়া কখনোই খেত না। আজ কতদিন হলো
আমি তাকে আমার হাতের রান্না করা কোনো কিছুই খাওয়াতে পারি না। তাই ভাবছিলাম বাসায় গিয়ে ওর জন্য কোনো কিছু রান্না করব। এখন যখন তুমি নিজের থেকেই বলছো, তারপর তো আর কোনো সমস্যা নেই। তাহলে তোমরা কখন আসবে সেটা বলে দাও। এতদিন তার কোনো কারণ নেই। আপনি আজকে বাড়িতে চলে যান, আমরা কাল দুপুরের মধ্যে পৌঁছে যাব। ভার্সিটি শেষ হলে আসব। এই কথা বলেই নদী ফোনটা কেটে দেয়। অপরদিকে সাগরের আম্মু তখনই নদীদের বাড়ি থেকে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। সাগরের আম্মু রেডি হয়ে ড্রয়িং রুমে আসতেই নদীর আব্বু সাগরের আম্মুকে বলল, কি ব্যাপার ছোট বউ, তুমি হঠাৎ কোথায় যাচ্ছ? আমি নদীকে ফোন করেছিলাম। আসলে সাগরের সাথে তো অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম একবার সাগরের সঙ্গে একটু দেখা করা যাক। ছেলেটাকে কতদিন ধরে দেখি না, ছেলেটার জন্য মনটা খুব পুড়ছে। তাই তাহলে নদীকে ফোন দিয়ে বলতে সাগরকে নিয়ে এখানে চলে আসছে। তোমাদের বাড়িতে যাওয়ার কি আছে, এখানেই থেকে যাও, বাড়িতে যেতে হবে না। না ভাই সাহেব, আমি ওদিকে ফোন করেছিলাম। নদী বলল আমাদের বাড়িতে চলে যেতে। ওখানে সাগর কি আমার সঙ্গে দেখা করে তারপর সাগরকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে, আর তারপর এখানে নাকি দুদিন থাকবে। তাই ও আচ্ছা, এই ব্যাপারটা বলে ঠিক আছে। আমিও ভাবছিলাম মেয়েটাকে একবার ফোন করব, সাগরকে নিয়ে একবার বাড়িতে আসতে। অনেক দিন হলো মেয়েটা ওখানে চলে গেছে, তারপর তো আর ওর সঙ্গে দেখা করার সময়ই হয়ে ওঠে না। যেহেতু আমরা সবাই অফিসের কাজকর্ম নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি, তাই ওদের সঙ্গে ফোনে কথা বলারও খুব একটা সময় হয়ে ওঠে না। ঠিক আছে ভাইজান, তাহলে আমি আসছি। এই বলেই সাগরের আম্মু নদীদের বাড়ি থেকে বের হয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর ঘন্টা খানেকের মধ্যেই ওখানে পৌঁছে গেল। এরপর দিন দুপুর হতে না হতেই নদী সাগরকে নিয়ে সাগরদের বাড়িতে চলে আসতো। সাগর তো সেই খুশি। তার খুশি দেখে একে অনেকদিন পর সে তার আম্মুর কাছে এসেছে। ভাবতে তার আনন্দ লাগছে। বাড়িতে এসে সে নাচানাচি করে আর চিৎকার শুরু করে দিয়েছে। এসব কি হচ্ছে? তুমি এরকম বাচ্চাদের মতো লাফালাফি করছো কেন? থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে আমার আম্মুর কাছে নিয়ে এসেছো। তোমাকে কত করে বলছিলাম আমাকে একটু আমার আম্মুর কাছে নিয়ে আসো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। তবে আজ তুমি আমাকে আমার আম্মুর কাছে নিয়ে এসেছো, তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি তুমি অনেক ভালো গো। এত খুশি হওয়ার কোনো কারণ নেই। তোমাকে একটু পরে এখান থেকে নিয়ে চলে যাবে। তোমার আম্মু তোমার সঙ্গে দেখা করতে চাইছিল, তাই তোমাকে এখানে নিয়ে আসলাম। এখানে তুমি 1 ঘন্টার বেশি থাকতে পারবে না। এই কথাটা শোনা মাত্রই সাগর কান্না করে দিল। আর কান্না করতে করতে নদীকে বলতে লাগলো, তুমি প্লিজ আমার সঙ্গে এরকম করো না। আমাকে আমার আম্মুর কাছে থাকতে দাও। আমি আমার আম্মুর কাছে ভালো থাকবো। আমি তোমার কাছে যেতে চাই না। তুমি আমার সঙ্গে খারাপ কাজ করো, ওগুলো আমার একদম ভালো লাগে না। একদম চর মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। কোথায় কি বলতে হয় সেটাও তুই জানিস না? এটা তোর মায়ের বাড়ি, এখানে তোর মা আছে। একটু পরে তোর মা যদি এখানে চলে আসে আর এই কথাগুলো শুনে নেয়, তখন কি হবে এটা ভাবতে পেরেছিস তুই? আগে যখন তোমার সঙ্গে আমার দেখা হতো, তুমি আমাকে কত আদর করতে, কত যত্ন নিতে, আমার সঙ্গে কত ভদ্রভাবে কথা বলতে। কিন্তু এখন তুমি আমার সঙ্গে সব সময় খারাপ আচরণ করো, আমাকে ধমক দিয়ে কথা বলো, আমার ভালো লাগা খারাপ কথাগুলো বুঝেও না বোঝার ভান করে থাকো। হ্যাঁ, আমি সব কিছু বুঝেও না বোঝার ভান করে থাকি, কারণ আমি সব কিছু তোকে বোঝাতে চাই। কারণ তুই তো একদম অবুঝ, কোনো কিছুই বুঝিস না। কয়েকদিন পর এক বাচ্চার বাবা হয়ে যাবি, আর এখনো তোর মধ্যে জ্ঞান বুদ্ধি কিছুই নেই। আপু প্লিজ, তুমি আমাকে আম্মুর কাছে রেখে যাও। কথাটা শুনতে শুনতেই সাগরের আম্মু অনেকগুলো খাবার নিয়ে সাগরের সামনে উপস্থিত হলো। আর সাগরকে বলতে লাগলো, প্লিজ বাবা, এভাবে বলতে হয় না। নদী তোর বিয়ে করা বউ, তুই নদীর সঙ্গেই থাকবি। তুই কেন আমার সঙ্গে থাকবি? তুই মাঝে মধ্যে এখানে আসবি, আমার সঙ্গে দেখা করে তারপর নদীর কাছে চলে যাবি। এটাই তো নিয়ম। আম্মু, তুমিও এভাবে কথা বলছো কেন বলো তো? বিয়ে কি আর বিয়ে কেন করতে হয়? তোমরা আমাকে কেন বিয়ে করিয়েছো? আমি তো বিয়ে করতে চাইনি। আমি তো সারা জীবন তোমার কাছে থাকতে চাই। আব্বু চলে যাওয়ার পর আমার খুব কাছের মানুষ হিসেবে তো তোমাকেই পেয়েছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না।
দেখো বাবা, ওরকম করে না। নাকি তোমার বিয়ে করা বউকে তোমার এখন কষ্ট হলেও আমাদের কাছে থাকতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। তাই প্লিজ এসব নিয়ে ঝামেলা করো না। তুমি নদীর সঙ্গে চলে যাও। আমরা তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই নদীকে ফোন করে বলেছিলাম আমার কাছে একটু নিয়ে আসতে। ব্যাস, এটুকুই। এখন থেকে তুমি নদীর কাছেই থাকবে। আম্মু, তুমি তোমার ছেলেকে ভালো করে বুঝিয়ে দাও, ও যেন আমার সঙ্গে আর এইসব বিষয় নিয়ে ঝামেলা না করে। আমার কিন্তু এইসব বিষয় নিয়ে ঝামেলা করা একদমই ভালো লাগে না। তোমরা তো সবাই জানো তাকে আমি ছোটবেলা থেকেই কতটা পছন্দ করি, কত ভালোবাসি, আর কত আদর যত্ন নিয়ে বড় করেছি। এখন তাকে নিজের স্বামী হিসেবে পেয়েছি, আমার ভাবতেই ভালো লাগে। যাকে বলে পেটে করে মানুষ করেছি, আর তাকেই আমি আমার স্বামী হিসেবে পেয়েছি। যাই হোক, তুমি সাগরকে এতটা ভালোবেসে ফেলেছ, এটাই অনেক। আমরা সবাই তো ভেবেছিলাম তুমি হয়তো এটা মেনে নিতে পারবে না, কিন্তু তুমি এভাবে এটা অ্যাকসেপ্ট করবে সেটা আমরা ভাবতে পারিনি। আমার সাগরকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু সে আমার আপন চাচাতো ভাই, তাইলে কিছু বলতে পারছিলাম না। কিন্তু যখন তোমরা সবাই মিলে এই সিদ্ধান্তটা নিলে, তখন জানো না আমার মনে কি যে খুশি লাগছিল। যাই হোক, তুমি ওকে এখন খাবারগুলো খাইয়ে দাও, তারপর আমি আবার ওকে নিয়ে আমাদের বাসায় চলে যাব, আর তারপর সেখানে 2 দিন থেকে তারপর আমাদের বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি এক্ষুনি ওকে খাবার খাইয়ে দিচ্ছি। আর তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, ওখানে তো শুধু তোমরা দুজনই থাকো, তাহলে তোমাদের রান্না বান্না খাওয়া দাওয়া ওগুলা কিভাবে করো? আমি তো জানি তুমি রান্না বান্না করতে পারো না। হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি এখনো রান্না বান্না সেভাবে করতে পারি না, তাই সব সময় অনলাইন থেকে খাবার অর্ডার করি, আর সেগুলো খেয়েই আমাদের দুজনের দিন চলে যায়। এটা তুমি কেমন কথা বলছো? অনলাইন থেকে খাবার অর্ডার করে আর কত? সেগুলাই দুজন খাও, বাইরের খাবার খেলে তো পেটে সমস্যা হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি প্রতিদিন তোমাদের দুজনের খাবার রান্না করে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেব তোমাদের দুজনের জন্য। না, সেটার কোনো প্রয়োজন নেই। তুমি কেন আমাদের দুজনের জন্য কষ্ট করতে যাবে? আমরা দুজনে ব্যবস্থা করে নিতে পারবো। তোমাকে অযথা কোনো কষ্ট করতে হবে না, বুঝতে পেরেছো? অযথাই কষ্ট কেন বলছো? আমার ছেলে আর ছেলের বউ খাবে, এতে আমার কেন কষ্ট হতে যাবে? তাছাড়া সারাদিন এভাবে বসে থেকে আমার সময় কাটে না, যেখানেই থাকি না কেন। আমার তো আর সারাদিন বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, তাই আমার ভালো লাগে না। তাই যদি আমি তোমাদের জন্য কিছু করতে পারি আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আর হ্যাঁ, আমরা চলে যাওয়ার পর কিন্তু তুমি আর একা একা এই বাড়িতে থাকবে না। আমরা ওই বাড়ি থেকে 2 দিন পরেই চলে যাব, তারপরে তুমি এখানে চলে যাবে। আমি চাই না তুমি এখানে একা একা থাকো আর পুরনো স্মৃতি মনে করে কষ্ট পাও। মারে, তুমিও এখন কাউকে ভালোবাসো, সে যদি তোমার জীবন থেকে চলে যায় তাহলে তুমিও বুঝতে পারবে আমি কেন কষ্ট পাই। তোমার ছোট আব্বুকে আমি কতটা ভালোবাসি বা ভালোবাসতাম সেটা আমি নিজেও জানি না। যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক, আমাদের কখনো ঝগড়াঝাটি হয়নি। সব সময় আমরা দুজন দুজনার খুব কাছাকাছি থেকেছি, দুজন দুজনকে খুব কাছ থেকে ভালোবেসেছি। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক কতটা গভীর সেটা শুধু আমরা দুজনেই জানি। হ্যাঁ, তোমাদের দুজনকে খুব কাছ থেকে দেখতে না পারলেও দূর থেকে অল্প একটু দেখেছি। আমি জানি তোমাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, তাই তো বলছি। ছোট আব্বু চলে যাওয়াতে তুমি অনেক বেশি সফট হয়ে গেছো, তাই আমি চাই তুমি একা একা থেকো না। কারণ একা একা থাকলে আমাদের অতীতগুলো আমাদের সামনে চলে আসে আর বারবার কষ্ট দেয়। তুমি যদি মানুষের মধ্যে থাকো তাহলে কষ্টটা তোমার একটু হলেও কম লাগবে, তাই তুমি আমাদের বাসায় থাকবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না। আমি সময় মতো ওই বাসায় চলে যাব। এই নাও তোমাদের খাবারটাও খেয়ে নাও। তুমি আমার কাছে এসো, বসো, আমি তোমাকে খাবার খাইয়ে দিচ্ছি। এই বলে সাগরের আম্মু সাগরকে খাবার খাওয়ানো শেষ করে নদীকেও খাবার খাইয়ে দিল। আর তারপর দুজনেই সাগরের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নদীদের বাসায় চলে যাচ্ছিল। আর এদিকে সাগর তো কান্না করে একদম উড়িয়ে দিচ্ছে, সে কোনোভাবে তার আম্মুকে ছেড়ে যাবে না।
আর নদীও তাকে কোনোভাবেই এখানে রেখে যাবে না, তাই তাকে জোর করে এখান থেকে নিয়ে চলে গেল। নদী আর সাগর দুজনেই এখন নদীর বাসায়। নদী সাগরকে নিজের রুমে এনে বসিয়ে রেখেছে, আর এদিকে সাগর তো শুধু কান্না করেই চলেছে। সে তার আম্মুর কাছে যাবে এই কথা বলছে। সাগরের কান্না শুনতে শুনতে নদীর আব্বু ওই রুমে আসলো আর সাগরকে বলল, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? তোমার কি এভাবে কান্না করতে খুব বেশি ইচ্ছে করছে নাকি? বড় আব্বু নদী আপুকে বলো আমাকে আমার আম্মুর কাছে দিয়ে আসছে। আমি আপুর সঙ্গে থাকবো না, আপু ভালো না, আপু একদম পচা, আমার সঙ্গে খারাপ কাজ করে, আমার শরীরে হাত দেয়। এই কথাগুলো শুনিয়ে নদীর আব্বু হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না, কারণ কথাগুলো কেমন সেটা তো আপনারা দেখলেনই। তাই নদীর আব্বু কোনো কথা না বলেই চুপচাপ সেখান থেকে চলে গেল, কারণ উনি অনেকটাই লজ্জা পেয়ে গেছেন। আপন ভাইয়ের এত ছোট একটা ছেলের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিল। এদিকে নদী তখন নিজের মায়ের সঙ্গে ড্রয়িং রুমে বসে গল্প করছিল, আর তখনই নদীর আব্বু সেখানে হাসতে হাসতে এসে উপস্থিত হয়। এটা দেখে নদী তার আব্বুকে বলে, কি ব্যাপার আব্বু, কি হয়েছে? তুমি এইভাবে হাসাহাসি করছো কেন? আমার মনে হয় তো তুমি এমন কিছু করেছো যাতে ভুল কিছু আছে। হ্যাঁ, একদমই তাই। আমার এখন হাসা উচিত নাকি কান্না করা উচিত আমি সেটাই বুঝতে পারছি না। এইটুকুনি পিচ্চি একটা ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিলাম, যে ছেলে কিনা বিয়ের পর্যন্ত বোঝে না। কিন্তু তুমি তো আমার কাছে কোনো কমপ্লেন করলে না, আজ পর্যন্ত কিছুই বললে না সাগরের ব্যাপারে। ও এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি বিষয়টা। কেন আমি তোমাদেরকে কিছু বলতে যাব? সাগর ছোটবেলা থেকে আমাদের সামনে বড় হতে দেখেছি। সে এখনো বিয়ের সম্পর্কে খুব ভালো কিছু বোঝে না, তাই আমি তাকে আমার মতো করে গড়ে নেওয়ার চেষ্টা করছি। তোমরা একটা জিনিস তো জানো, নিজের হাতে তৈরি করা জিনিসের প্রতি মানুষের সবসময় অনেক বেশি মায়া কাজ করে, আর মানুষ ওই জিনিসটাকে খুব সুন্দর করে গড়ে তোলে যাতে জিনিসটা কখনোই কোনো ক্ষতি না হয়। হ্যাঁ সত্যি, তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয়। আমি তো ভেবেছিলাম তুমি এই সম্পর্কটা কোনো দিনও মেনে নেবে না। যাই হোক, তুমি যখন সম্পর্কটা মেনে নিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তা না হলে হয়তো আমি আমার মৃত ভাইয়ের কাছে চিরকাল ঋণী থেকে যেতাম। তুমি এইভাবে কেন বলছো আব্বু? আমি খুব ভালো করে জানি তুমি ছোট আব্বুর কাছে কতটা আমি ঋণী। ছোট আব্বু যদি তোমাকে সাহায্য না করতো তাহলে তুমি এই পর্যন্ত আসতে পারতে না, আর তোমার এত নামটা কিছুই থাকতো না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার ছোট আব্বু যদি আমার মাথার উপর হাত না রাখতো তাহলে হয়তো আমি এভাবে ঘুরে দাঁড়াতে পারতাম না। আমার জীবনটা যেমন শেষ হয়ে গেছিল ওই রকম শেষ হয়ে থাকতো। যাই হোক, চিন্তা করো না। ছোট আব্বু চলে গেছে তো কি হয়েছে? তুমি আছো, আমি আছি। সাগরকে দেখে শুনে রাখার দায়িত্ব আমাদের। তাছাড়া সাগর এখন আমার হাজবেন্ড, ওর ভালো মন্দ সবকিছুই আমার দায়িত্বে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রুমে চলে যাও আর ওর সঙ্গে সময় কাটুক। আসলে আমি বুঝতে পারছি না, ও এখনো তোমাকে ঠিকভাবে মেন দিতে পারেনি, তাই তোমার একটু কষ্ট করে ওকে মানিয়ে বুঝিয়ে নিতে হবে। আবু, এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি সাগরকে আমার মতো করে বানিয়ে নিতে, আমার মতো করে বুঝিয়ে তোলার চেষ্টা করছি, এবং আমার উপর আমার যথেষ্ট বিশ্বাস এবং ভরসা আছে। আমি পারবো, এবং আমাকে পারতেই হবে। আর আমার হেরে যাওয়া চলবে না। যেভাবেই হোক আমাকে জিততেই হবে। হেরে গেলে চলবে না, যেভাবে হোক তোমাকে যেতেই হবে, আর সাগরকে যেভাবেই হোক তোমার খাতায় বন্দি করে রাখতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। তারপর নদী তার আব্বু আম্মুর সঙ্গে বসে আরো বেশি কিছুক্ষণ গল্পগুজব করে, আর তারপরই রুমে চলে আসে। রুমে এসে দেখতে পায় সাগর তখনও কান্না করছে। এটা দেখেই নদী বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখনো কান্না করছো কেন? তোমাকে না বলেছি একদম কান্নাকাটি করবে না? কান্নাকাটি করা আমার একদমই ভালো লাগে না, কিন্তু তারপরও তুমি আমার কথা না শুনে কান্নাকাটি করছো কেন? তুমি আমাকে আমার আম্মুর কাছ থেকে জোর করে এখানে নিয়ে এসেছো কেন? আমি না বলেছি আমি আমার আম্মুর কাছে থাকবো? কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না, তুমি আমাকে জোর করে এখানে ধরে নিয়ে আসলে তো আমি কাঁদবো না তো হাসবো নাকি? দেখো, তোমাকে সবকিছু বলে বোঝানোর পরেও তুমি কিছু বুঝতে না পারো, তাহলে তোমার কিছুই করার নেই। তোমাকে তো বললাম আমি তোমার বউ, আর তোমার উচিত আমার সঙ্গে থাকা, আমাকে সময় দেওয়া। আচ্ছা, এটা কোথায় লেখা আছে বলো যে তুমি আমার বউ? তাই বলে তোমার আমার কাছেও থাকতে পারি তাই না? বিয়ের পর মেয়েরা যদি আমি কেন আমার মায়ের বাড়িতে থাকতে পারবো না? কারণ তুমি যদি তোমার মায়ের বাড়িতে থাকো তাহলে তুমি আমার সঙ্গে ঘুমাবে না, তুমি তোমার মায়ের সঙ্গে ঘুমাবে। আর বিয়ের পর স্বামী স্ত্রী দুজন এক বিছানায় ঘুমায়, এটা কি তোমার জানা নেই নাকি? উফ, সেই এক পুরনো কথা বলে বলে তুমি আমার মাথাটা নষ্ট করে দিয়েছো।
তুমি কোনোভাবেই আমার কথা বুঝতে চাইছো না। তুমি তোমার কথাতেই অন্যরকম। কোনোভাবেই আমাকে আমার মায়ের কাছে থাকতে দিবে না, এটাই ভেবেছো? হ্যাঁ, তুমি একদমই ঠিক ভাবতে পেরেছো। আমি তোমাকে কোনোভাবেই আমার কাছ থেকে চলে যেতে দেব না। তোমাকে যে করেই হোক আমি আমার কাছেই থাকতে হবে। তাতে তোমার যত সমস্যাই হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোমার কোনো সমস্যা হবেই বা কেন? আমি তো তোমার কোনো সমস্যা করছি না, শুধুমাত্র তোমার মায়ের কাছ থেকে তোমাকে আলাদা রাখছি, যাতে তুমি আমার হয়ে থাকো। এবারে নদী তার পড়ার টেবিল থেকে একটা গল্পের বই নিয়ে ব্যালকনিতে চলে গেল আর সেখানে বসে বসে ওই বই পড়তে লাগলো। তখন অন্যদের বেডরুমে মুখ গোমরা করেই বসে আছে। তারপর 2 দিন নদী আর সাগর নদীদের বাড়িতেই থাকলো। আর 2 দিন পর নদী সাগরকে নিয়ে নিজেদের বাংলো বাড়িতে চলে আসতো। নদী আর সাগর ওই বাড়ি থেকে চলে আসার পর সাগরের আম্মু নদীদের বাড়িতে আসে। আর তখনই নদীর আব্বু সাগরের আম্মুকে বলে, ছোট বউ, আমার মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলেছি। আমাদের এটা করা মনে হয় একদমই উচিত হয়নি। না ভাই সাহেব, আপনি একদম চিন্তা করবেন না। নদীর ওপর আমার সম্পূর্ণ ভরসা যে আমার মনে হয় নদী সাগরকে মানিয়ে নিতে পারবে। তাছাড়া নদীর যথেষ্ট কনফিডেন্স দেখছি আমি, তাই আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। নদী সব কিছু মানিয়ে নিতে পারবে। আপনি চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমিও আল্লাহর কাছে সবসময় এটাই বলি, জানো, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। কারণ আমার বাড়িটা তো ওপারে গিয়েও ছেলেটার কথা চিন্তা করবে। আমি বেঁচে থেকেও যদি ছেলেটার ব্যাপারে কিছু করতে না পারি, তার চাইতে বড় খারাপ আর আমার কিছুতেই লাগবে না। তারপর তো যেন আরো বেশ কিছুক্ষণ গল্পগুজব করো। আর এইদিকে নদী সাগরকে নিয়ে বাসায় চলে আসার পর থেকেই সাগরের আম্মু প্রতিদিনই তাদের জন্য দুবেলার খাবার রান্না করে পাঠিয়ে দিত। আর তারা দুজনেই সেগুলো খেয়ে চলতো, কারণ নদী রান্না করতে জানতো না। তাছাড়া রান্না করার মতো সময়ও তার হাতে ছিল না। সারাক্ষণ পড়াশোনা আর সাগরকে সামলানো নিয়েই তো ব্যস্ত থাকতে হতো। যাই হোক, তারপরও তারা দুজনে বেশ ভালোই সংসার করছিল। তাদের মধ্যে সেরকম কোনো একটা ঝামেলা ছিল না। শুধু একটাই ছিল ঝামেলা, সেটা হলো সাগর নদীর কাছে থাকতে চাইতো না, তার আম্মুর কাছে চলে যেতে চাইতো। তারপরও নদী জোর করে সাগরকে নিজের কাছেই রাখলো। আর এরপর দেখতে দেখতে 2 বছর চলে গেল। ইতিমধ্যে সাগর ইন্টার পাশ করেছে এবং অনার্সে ভর্তি হয়েছে। আর এদিকে নদী অনার্স কমপ্লিট করেছে, তার বাবার ব্যবসায় জয়েন করেছে। নদী এখন টুকটাক রান্নাবান্নাও শিখেছে। সেজন্যই নদী প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সাগরের জন্য কিছু রান্নাবান্না করে। আর তারপর দুজনে একসাথে নাস্তা খেয়ে সাগরকে ভার্সিটিতে পৌঁছে দিয়েই তারপর নদী অফিসে চলে যায়। আর এদিকে সাগর এবার কিছু কিছু বুঝতে শিখেছে। সাগর এখনো নদীর সঙ্গে তেমন একটা কথা বলে না, সবসময় নদীকে এড়িয়ে চলার চেষ্টা করে। তাই নদী মনে মনে চিন্তা করে সাগর হয়তো ভার্সিটিতে কিছু একটা করছে, কিন্তু তার কাছে যুক্তিযত প্রমাণ না থাকে সে কিছুই করতে পারে না। এই সাগর, কি হলো? তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন? ভার্সিটিতে যাওয়ার টাইম হয়ে গেছে, তাছাড়া আমাকেও তো অফিসে যেতে হবে। তুমি এখনো বসে আছো কেন? তুমি এখনো চলে যাচ্ছ না কেন? আমি তো বলেছি তোমার সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজনে আমি একা একাই ভার্সিটি চলে যেতে পারবো। তুমি আমার সঙ্গে এরকম আচরণ করছো কেন? আমি তো তোমার কাছ থেকে কখনো এরকম আচরণ আশা করি না। তুমি আমার হাজব্যান্ড আর আমি তোমার ওয়াইফ। আমি অফিসে যাব গাড়িতে করে, আর তুমি কি ভার্সিটিতে যাবে রিক্সায় করে? এটা তো হতে পারে না। তুমি আমার সঙ্গে চলো, আমি গাড়িতে করে তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর চলে যাব। তোমাকে কত করে বলবো আমার সঙ্গে তোমার কোনো প্রয়োজন নেই। আমি তো ইচ্ছে করে চলে যেতে পারবো। তাছাড়া তুমি কি আমার সিকিউরিটি গার্ড নিয়ে কিছু সবসময় আমাকে পাহারা দিয়ে রাখবে? দেখো, আমি বুঝতে পারছি না এখানে পাহারা দিয়ে রাখার কি আছে। তুমি আমার হাজবেন্ড, তুমি রিক্সায় করে যাবে আর আমি গাড়িতে করে যাব, এমনটা তো হতে পারে না। তাছাড়া আমি তোমাকে কতবার বলেছি তুমি বাইক চালানো শিখে নাও, আমি তোমাকে একটা বাইক কিনে দেব, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। উল্টে তুমি তোমার মতো করে সবকিছু করছো। তোমাকে কষ্ট করে আমাকে বাইক কিনে দিতে হবে না। আমি পড়াশোনা শেষ করে একটা কিছু করব, তারপর নিজের পয়সায় বাইক কিনব। তোমার পয়সা দিয়ে আমি কোনো কিছু নিতে চাই না। তোমার আচরণগুলো ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছে, তোমাকে আমি মিলাতে পারছি না। আগের সাগর আর এখনের সাগরের মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। তুমি এরকম কেন হয়ে গেছো বলবে আমায়? এই শোনো, আমি না আগের মতোই আছি এবং
আমি আমার মতোই আছি এবং যথেষ্ট ভালো আছি। তুমি আমার ব্যাপারে গোয়েন্দাগিরি করতে এসো না। আমার ব্যাপারে গোয়েন্দাগিরি করার কোনো প্রয়োজন নেই। তুমি যেখানে আছো সেখানেই ভালো আছো এবং সেখানেই থাকার চেষ্টা করো। ঠিক আছে সাগর, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমি তোমাকে কিছুই বলবো না। তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার বিয়ে করা বউ। আমি আসছি, আমার অফিসের সময় হয়ে গেছে। নাস্তা টেবিলে রাখা আছে, মন চাইলে খেয়ে নিও। এই বলে একরাশ অভিমানী মন নিয়ে নদী রুম থেকে বের হয়ে চলে গেল। আর এইদিকে সাগর বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিল আর তারপর নাস্তা করে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়েছিল। বাসার সামনে বের হয়ে দেখতে পেল তার গার্লফ্রেন্ড অদিতি বাসার সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বেবি, তোমার এতক্ষণ দেরি হলো কেন? আমি সে কখন থেকে তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, ভাবছিলাম এবার বাসার ভিতরে ঢুকে যাব, কিন্তু তোমার দরজার বউটা যদি বাসায় থাকে তাই ঢোকার সাহস পাচ্ছিলাম না। না, সে অনেকক্ষণ আগেই চলে গেছে। ইনফ্যাক্ট সে আমাকে বলছিল তার সঙ্গে গাড়িতে করে ভার্সিটিতে যেতে। আমি কেন তার সঙ্গে গাড়িতে যাব? আমি তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে যাব। চলো যাওয়া যাক। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। আমি জানি না তোমার আম্মুর মাথায় কোন ভূত ঢুকেছিল যে তোমাকে জোর করে এত বড় একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। যাই হোক, কোনো সমস্যা নেই, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমরা দুজন বিয়ে করে নেব। জান পাখি, তোমাকে এখনই বিয়ে করা যাবে না। তুমি তো জানোই আমি বেকার, আমি কোনো কিছু করি না। তোমাকে বিয়ে করে খাওয়াবো কি? তাই কয়টা দিন অপেক্ষা করো, পড়াশোনাটা শেষ করি, তারপর একটা চাকরি নিয়ে সঙ্গেই তোমাকে বউ করে নিব। তোমার চাকরি করে কোনো প্রয়োজন নেই, আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পদ অনেক আছে। তাছাড়া তুমি তো জানোই আমি আমার বাবার একমাত্র। আমার বাবার বয়স সমস্ত সম্পত্তি অধিকারী আমি। তাই তোমাকে কেন চাকরি করতে হবে? তুমি আমার বাবার ব্যবসা দেখাশোনা করবে। না জান পাখি, এগুলো আমার একদমই পছন্দ নয়। এগুলো যদি আমার পছন্দ থাকতো তাহলে আমি নদী আপুকেই আমার বউ হিসেবে মেনে নিতাম, কিন্তু আমি এগুলো পছন্দ করি না। বলেন, ওদিকে এখনও আমি আমার বউ হিসেবে মেনে নিতে পারিনি। আর এটা সত্যি, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করব। নদীকে আমি যত তাড়াতাড়ি পারি ডিভোর্স দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এখন এইসব ব্যাপারে আর কোনো কথা না বলে চলো ভার্সিটি যাওয়া যাক। এই বলে সাগর আর অদিতি দুজনেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আর অদিতি আর সাগর দুজনেই ভার্সিটির ক্যাম্পাসে পৌঁছে হাত ধরাধরি করেই গল্প করতে করতেই ক্যাম্পাসের ভেতরে ঢুকে গেল। আর এটা নদী আড়ালে দাঁড়িয়ে থেকে দেখে নিল। এরপর নদী অফিসে চলে গেল। আর তখনই তার মনে হলো তার সন্দেহটা সত্য হতে চলেছে। তাই সে অফিস না করে অফিস থেকে বের হয়ে আসতো আর ম্যানেজারকে অফিসের সমস্ত কাজ বুঝিয়ে দিল। নদী সাগরের ভার্সিটির ক্যাম্পাসে দূরে গাড়িতে বসে বসে অপেক্ষা করতে থাকলো কখন নদী আর সাগর ক্যাম্পাস থেকে বের হবে। বেশি সময় অপেক্ষা করতে হলো না। সাগর 2টা ক্লাস করে তারপরেই অদিতিকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে গেল। তারপর অদিতির সঙ্গে গাড়িতে করে পার্কে চলে আসতো। পার্কে বসে বসেই দুজন গল্প করতে থাকলো। কথা বলার এক পর্যায়ে অদিতি সাগরকে জড়িয়ে ধরে চুমু খেলো। এটা আর নদী সহ্য করতে পারল না। কোনো কথা না বলেই চুপচাপ সেখান থেকে চলে আসতো। আর এরপর সেখান থেকে সোজা বাসায় সাগর ভার্সিটি ছুটি করে বাসায় চলে আসতো। বাসায় এসেই সাগর দেখতে পেল নদী নিজের রুমের ব্যালকনিতে চুপচাপ বসে আছে। নদী তো কখনোই এরকম না। তাছাড়া নদীর অফিস ছুটি হওয়ার টাইম এখনো হয়নি, তাহলে এ সময় বাসায় কেন? এটা সাগরকে অনেকটাই ভাবিয়ে তুলল। তাই সাগর নদীর পাশে গিয়ে দাঁড়ালো আর তারপর বলতে লাগলো, কি ব্যাপার, এই অসময়ে তুমি বাসায় কেন? তোমাকে তো কখনো এই সময়ে বাসায় দেখা যায় না। কোনো সমস্যা হয়েছে নাকি? সাগরের কথাই নদী কোনো উত্তর দিল না, চুপচাপ সেখানে বসে রইল। এদিকে সাগর নদীর চুপ থাকাটা একদম সহ্য করতে পারছে না। তার কেমন যেন একটা লাগছে। তার মনে হয় নদীর কিছু একটা হয়েছে। তাই সাগর আবার নদীকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, কি হলো তোমার? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে তোমার? তুমি এভাবে চুপচাপ বসে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আমার কোনো সমস্যা হলে তোমার কি?
আমার কোনো সমস্যা হলে তো তোমার কিছু যায় আসে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো ভালো আছি। আমার সঙ্গে কোনো কথা বলবে না। কি হয়েছে তোমার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো কখনোই আমার সঙ্গে তুমি তো কখনোই আমার সঙ্গে এরকম আচরণ করো না। তাহলে আজ কেন তুমি এরকম বলছো? তুমি তুমি নিজের ইচ্ছে করে আমার সঙ্গে কথা বলো, আর আজ আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি, আর সেখানে তুমি কি না আমার সঙ্গে কথা বলতে চাইছো না? সাগর, তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাইছি না। সেটা কি তুমি বুঝতে পারছো না? আমি সবসময় নিজের থেকে তোমার সঙ্গে কথা বলতে চাইবো, এটা কোনো হাদিসে লেখা নেই। সাগর তখন কোনো কথা না বলেই চুপচাপ রুমে চলে আসলো। আর তারপর মোবাইলে তার গার্লফ্রেন্ড অদিতির সঙ্গে চ্যাটিং করতে থাকলো। আর এভাবেই চলে গেল বিকালটা। নদী প্রতিদিন সন্ধ্যাবেলায় সাগরের জন্য নাস্তা বানাতো, কিন্তু আজ নদী কোনো রান্নাবান্নাই করলো না। সারাটা বিকেল সারাটা সন্ধ্যা ব্যালকনিতেই বসে রইল। সাগর আর কিছু ভাবতে পারছে না। তার খুব খারাপ লাগছে নদী কেন এরকম করছে। প্রতিদিন বিকেলে নদী নাস্তা বানিয়ে সাগরকে নিজের হাতে খাইয়ে দিত, আর সেই নদী আজ এরকম করছে। সাগর নিজে থেকে মোবাইলটা রেখে তারপর আবারও নদীর কাছে চলে গেল আর নদীকে বলতে লাগলো, কি হলো? তুমি এখনো এখানে বসে আছো কেন? তুমি তো প্রতিদিন বিকেলে আমার জন্য নিজের হাতে কত সুন্দর সুন্দর নাস্তা বানাও আর আমাকে খাইয়ে দাও, কিন্তু তুমি আজ সেটা না করে চুপচাপ এখানে বসে আছো। আমাকে কোনো কিছু খেতেও দিচ্ছ না। আমার তো খুব ক্ষুধা পেয়েছে। আমি কোনো খাবার বানাতে পারবো না, আর কোনো খাবার বানানোর ইচ্ছে আমার নেই। তোমার যদি খাবার খেতে ইচ্ছে করে তাহলে তুমি নিজে বানিয়ে খেয়ে নাও, নয়তো রেস্টুরেন্ট থেকে কিছু কিনে এনে খেয়ে নাও। আমি খাবার বানাতে পারবো না। কি হয়েছে তোমার সেটা তো তুমি অন্তত আমাকে বলো। তুমি এরকম কেন করছো? তুমি তো কখনোই আমার সঙ্গে এরকম আচরণ করো না। নদী তখন কোনো কথা না বলে চুপচাপ সেখানেই বসে রইল। আর এদিকে সাগর রুমে এসে প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা বের করলো, আর সেখানে দেখতে পেল তার হাতে মাত্র 100 টাকা আছে। তখন সে সাত পাশ না ভেবে ওটা নিয়ে বাইরে চলে গেল। আর তারপর নিজের মতো কিছু খেয়ে তারপর আবার বাসায় চলে আসতো। আর এদিকে নদী তখন ব্যালকনি থেকে উঠে নিজের রুমে চলে আসতো আর বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলো। তখনই সাগর বাসায় চলে আসতো। সাগর বাসায় এসে পড়ার টেবিলে বসে পড়তে লাগলো। আর এদিকে নদী বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। রাত আনুমানিক 10টার মতো বাজে। সাগর তার পড়া শেষ করে নদীর রুমে আসতো। দেখতে পেল নদী ঘুমোচ্ছে। এটা দেখে নদীকে ঘুম থেকে জেগে তুলল। কি হয়েছে তোমার সেটা তো তুমি আমাকে বলো। তুমি বিকেলে নাস্তা বানাওনি, এখন রাতেও রান্না করনি, তাহলে আমরা খাবো কি? আমি না হয় বিকেলবেলা রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে এসেছি, কিন্তু তুমি তো তখনও কিছু খাওনি আর এখনও কিছু রান্না করনি, তাহলে রাতে কি কিছু খাবে না নাকি? তোমার যদি খাওয়ার ইচ্ছে থাকে তাহলে তুমি এখন আবারও রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসো। আমি রান্না করতে পারবো না, তোমাকে বললাম তো। তাছাড়া আমি তোমার টাকায় কেনা চাকর নই যে তুমি যখন যা বলবে আমি তোমাকে তাই করতে হবে, কিন্তু তোমার দাসত্ব করতে হবে। আমি তো কখনো তোমাকে বলিনি তুমি আমার দাসত্ব করো। তুমি তো নিজে থেকেই আমার সমস্ত কাজ করে দিতে। তুমি আমায় ভালোবাসো। ভালোবাসার কথা শুনতে নদীর মেজাজ খুব বেশি গরম হয়ে গেল। তখন সে চিৎকার করে বলতে লাগলো, কে বলেছে আমি তোমায় ভালোবাসি? আমি তোমায় একটুও ভালোবাসি না। তোমায় ভালোবাসতে পারবো না। তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তুমি ভালোবাসার যোগ্য নও। তুমি আমার জীবন থেকে চলে যাও, অনেক দূরে চলে যাও। আমি তোমার চেহারাটাও আর আমার চোখের সামনে দেখতে চাই না। আমিও তোমার সঙ্গে থাকতে চাই না। আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি। আমি একজনকে ভালোবাসি, তার নাম অদিতি। আমি তাকে বিয়ে করব এবং তার সঙ্গে সংসার করব। এক্স্যাক্টলি, আমি তোমাকে এতক্ষণ ধরে এটাই বলতে চাইছিলাম, কিন্তু তুমি কখন স্বীকার করবে সেটার অপেক্ষায় ছিলাম। তুমি তো তোমার গার্লফ্রেন্ড অদিতিকে ভালোবাসো, তুমি তো কখনোই আমাকে ভালোবাসতে পারবে না। তাহলে আমি কেন গাধার মতো তোমার পেছনে খেটে যাচ্ছি? তুমি যাও তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করো, আর আমি আমার মতোই ভালো থাকতে পারবো। আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই।
আমি আমার চাকরি নিয়ে ভালো থাকতে পারবো। আমার বাবার অফিসের দেখাশোনা আমি করছি, আর অফিসের কাজে সারাক্ষণই আমাকে ব্যস্ত থাকতে হয়। তাই তোমাকে আমার খুব একটা মনে পড়বে না। আর যদিও মনে পড়ে, তারপরও আমি তোমাকে ভুলে থাকার চেষ্টা করব। আমি কখনোই কোনোভাবে তোমাকে বিরক্ত করব না। হ্যাঁ, তুমি যদি আমাকে বিরক্ত না করো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আর কোনো চিন্তা নেই, আমি খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স পাঠিয়ে দেব। কষ্ট করে সাইন করে দিও। সমস্যা নেই, আমি সাইন করে দিব, তোমাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, আমি কিন্তু এই ব্যাপারে কোনো আইনি পদক্ষেপও নেব না, কারণ যেখানে ভালোবাসা নেই সেখানে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেও নেই। তাই আমি খুব সহজেই তোমাকে মুক্তি দিয়ে দেব। এরপর নদীর সঙ্গে আরও বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি করে সাগর নিজের রুমে চলে আসে আর নিজের সমস্ত জিনিসপত্র খুঁজে নেয়। সব কিছু গুছিয়ে তখনই সে নদীর বাসা থেকে বের হয়ে নিজের বাড়িতে চলে আসে, মানে যে বাড়িতে তার বাবা মা থাকতো ওই বাড়িতেই একসঙ্গে সঙ্গে তার গার্লফ্রেন্ড অদিতিকে ফোন করে। দুবার রিং হওয়ার পরপরই তার গার্লফ্রেন্ড অদিতি ফোনটা রিসিভ করে, আর ফোনটা রিসিভ করেই বলে, কি হয়েছে? তুমি এই অসময়ে আমাকে ফোন দিয়েছো কেন? এত রাতের বেলায় কেউ কাউকে ফোন দেয়? অদিতি, তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি নদীর ওখান থেকে ওর সঙ্গে ঝগড়া করে আমার বাসায় চলে এসেছি এবং আমি বলেছি ওকে কিছুদিনের মধ্যেই ডিভোর্স দিয়ে দেব। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো এটা খুবই খুশির খবর। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এরপর প্রায় রাত 2টা পর্যন্ত তাদের প্রেমময় আলাপ আলোচনা চলতে থাকলো। আর তারপর কথা বলা শেষ হলেই দুজনে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। এরপর চলে গেল বেশ কিছুদিন। সেদিন হঠাৎ করেই সাগর কোনো একটা কাজে একটা রেস্টুরেন্টে গিয়েছিল। তার বন্ধুদেরকে নিয়েছে সেদিন অতিথি ভার্সিটিতে আসেনি। অতিথি বলেছিল তাদের বাড়িতে নাকি মেহমান এসেছে, তাই সে ভার্সিটিতে যেতে পারবে না। আর সাগর সেটাই বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু সাগর যখন তার বন্ধুদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে আসলো, তখনই দেখতে পেল অদিতি ওই রেস্টুরেন্টের একপাশের একটা ছেলের সঙ্গে বসে আছে, আর তারা হাসাহাসি করে কথা বলছে। কথা বলা চলে একে অপরের গায়ে হাত দিচ্ছে, এমনকি ছেলেটা মাঝে মধ্যে অদিতির প্রাইভেট পার্টেও হাত দিচ্ছে। এগুলো দেখে সাগর আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারল না। রাগে গজগজ করতে করতে অদিতির সামনে চলে গেল আর অদিতিকে বলতে লাগলো, এই ছিল তোমার মনে? তুমি আমার সঙ্গে এত বড় একটা প্রতারণা করতে পারলে? তুমি এরকমটা করবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। ছি ছি, তোমরা মেয়ে মানুষ এতটা নিচে নামতে পারো? হ্যাঁ, আমরা মেয়ে মানুষ এতটাই খারাপ। তুমি যদি আমার জন্য বিয়ে করা বউ ছেড়ে আসতে পারো, তাহলে আমি কেন তোমার মতো একটা বয়ফ্রেন্ড ছেড়ে আসতে পারবো না? আমি তোমার মতো হাজারটা বয়ফ্রেন্ড বদলানোর ক্ষমতা রাখি, বুঝতে পেরেছো? তোমরা মেয়ে মানুষ আসলেই খারাপ। আমি কত বড় ভুল করেছি সেটা এখন আমি বুঝতেই পারছি। তোমার জন্য আমি আমার বিয়ে করা বউকে ছেড়ে এসেছি। ছি ছি ছি, আমি আমার নিজের প্রতি ঘৃণা লাগছে কেন? আমি তোমার মতো একটা মেয়ের কথায় এমন কাজ করতে গেলাম। আমি যদি আজ এই রেস্টুরেন্টে না আসতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না তুমি এতটা গভীর পানির মাছ। তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখছো আর রেস্টুরেন্টে এসে একটা ছেলের সঙ্গে ঢলাঢলি করছো। এতক্ষণ ধরেও অদিতি বয়ফ্রেন্ডের নিলয় এই কথাগুলো চুপচাপ শুনলেও তখন আর চুপ থাকলো না। সে তখনই সাগরের শার্টের কলার ধরে নিল আর বলতে লাগলো, ছেলে, কি সবই আবল তাবল কথা বলছিস তুই? জানিস অতিথির সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক। আমরা সেই কলেজ লাইফ থেকে একজন আরেকজনের সঙ্গে সম্পর্কে আছি। তারপর তুই এই কথাগুলো বলার সাহস কোথায় পাচ্ছিস? নিলয় সাগরের শার্টের কলার ধরেছে, এটা দেখে সাগর আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঠাস করে নিলয়ের নাক বরাবর একটা ঘুষি বসিয়ে দিল। আর তখনই রেস্টুরেন্টে হট্টগোল হয়ে গেল। রেস্টুরেন্টের সমস্ত মানুষ দৌড়ে এখানে ওখানে হাজির হয়েছে আর সাগরকে হাজারো কথা বলতে লাগলো। এদিকে নিলয়ের নাক ফেটে গেছে, নাক ফেটে রক্ত বের হচ্ছে। সেটা দেখে অদিতি নিলয়কে নিয়ে হসপিটালে চলে গেল। সাগরের বন্ধুরা সাগরকে নিয়ে বাসায় চলে আসে আর সাগর বাসায় এসে তখনই সঙ্গে সঙ্গে অদিতির নাম্বারে ফোন দিল। 2বার ফোন হওয়ার পর অদিতি ফোনটা রিসিভ করলো আর রিসিভ করেই বলতে লাগলো, কি হয়েছে? কি সমস্যা তোর? তুই আমাকে ফোন করছিস কেন? তোকে না আমি কতবার বলেছি তুই কখনো আমাকে ফোন করবি না? হ্যাঁ,
আমি কখনোই তাকে ফোন করব না। তবে শুধুমাত্র আমার কথার উত্তরটা পাওয়ার পর তুই কেন আমার সঙ্গে এত বড় প্রতারণা করছিস সেটা অন্তত আমাকে বল। আমি তোর সঙ্গে কোনো প্রতারণা করিনি, আর তোর সঙ্গে কোনো প্রতারণা করার ইচ্ছাও আমার ছিল না। কিন্তু তুই যে এত বড় লাফাঙ্গা সেটা জানার পরেও আমি তোর সঙ্গে এটা করতে বাধ্য হয়েছি। সরি, তুই নদী আপুর মতো একটা মেয়েকে যদি নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে না পারিস, তাহলে তোর মতো ছেলের সঙ্গে কোনো মেয়ে সম্পর্ক তাহলে তোর মতো ছেলের সঙ্গে কোন মেয়ে সম্পর্ক করবে, আর কোন মেয়ে সংসার করবে, এটাই দেখার খুব ইচ্ছে ছিল। তাই তোর সঙ্গে এরকম করেছি। এবার তো তুই বুঝতে পারছিস তুই কত বড় ভুল করেছিস। নদী আপু সত্যি তোকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তুই এটা বুঝতে পারিসনি। তুই নদী আপুকে অ্যাভয়েড করে হাজার 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 একটা মেয়ের সঙ্গে মেলামেশা করছিস। তুই কি ভেবেছিস আমি তোর সঙ্গে এমনি এমনি সম্পর্ক করেছি? আমি তোর বিশেষ সব কিছু জেনে শুনে সম্পর্ক করেছি, যাতে তোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে তুই যা করেছিস ভুল করেছিস। নদী আপু সত্যি একজন ভালো মনের মানুষ। তা না হলে কবে যে তোর কপালে উষ্টা মেরে তোকে ফেলে রেখে চলে যেত সেটাই জানা নেই। এই বলে অদিতি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। আর এদিকে সাগর ততক্ষণে সবটা বুঝতে পারলো, নিজের কপালে হাত রেখে কপালে চাপাচ্ছে আর কান্না করছে। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? আমি নিজের অজান্তে এত বড় একটা ভুল করে ফেললাম। আমি এত বড় একটা ভুল করতে পারি এটা তো আমি ভাবতেও পারছি না। আমি কিভাবে এরকমটা করলাম যে এই মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে, ওই মানুষটাকে আমি এতটা কষ্ট দিলাম। আমি জানি না নদী আপু আমাকে কোনোদিনও ক্ষমা করবে কিনা, কিন্তু যেভাবেই আমাকে নদীর কাছে ফিরে যেতে হবে আর নদীর কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমি সারা জীবন অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকব। কখনোই আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এগুলো চিন্তা করতে করতেই কখন যে বিছানায় শুয়ে সাগর ঘুমিয়ে পড়ল সেটা তার নিজেরই খেয়াল নেই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এসে নিজের প্রয়োজনীয় সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিল, আর তারপরে সেখান থেকে সোজা নদীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। সে যখন নদীর বাসায় পৌঁছালো তখন সকাল আনুমানিক 7:30। নদী তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। আর তখনই সে কলিং বেলের আওয়াজ শুনতে পায়। যদি মনে মনে ভেবেছিল এই অসময়ে ফিরে এসেছে, এই চিন্তা করতে করতে এসে দরজা খুলে দিল। আর দরজা খুলেই দেখতে পেল সাগর তার সামনেই দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে সে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিতে চাইছিল, আর তখনই সাগর নদীর হাত ধরে ফেলে আর বলতে থাকে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। একটাবার আমার সঙ্গে কথা বলো, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমার হাতটা ছেড়ে দাও। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমার সঙ্গে কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। তুমি আমার হাত ছেড়ে দাও আর চুপচাপ এখান থেকে চলে যাও। এখানে কোনো ঝামেলা করো না। আমি জানি আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু তুমি তো বিশাল বড় মনের মানুষ। তুমি তো আমায় ভালোবাসো, তাই তোমার ভালোবাসারই আমার এই অপরাধটা ক্ষমা করে দেওয়া যায় না? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? যখন আমি তোমাকে ভালোবেসে আমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চাইছিলাম, তখন তো তুমি আমাকে অবহেলা করে দূরে ঠেলে দিয়ে চলে গিয়েছিলে। এখন কেন এসেছো এখানে? এখন আর তোমার কোনো প্রয়োজন নেই আমার জীবনে। তাছাড়া তুমিই তো বলেছিলে আমাকে ডিভোর্স দেবে, তাহলে ডিভোর্সের কাগজ কেন পাঠালে না? আমি তো তোমাকে মুক্তি দিয়ে দেবো ভাবছি। ডিভোর্সের কাগজ কি তোমার সঙ্গে নিয়ে এসেছো? যদি ডিভোর্সের কাগজ তোমার সঙ্গে নিয়ে এসে থাকো, তাহলে ওটা আমার কাছে দাও, আমি সাইন করে দিচ্ছি। আর তাও যদি না পারো, তাহলে আমি নিজেই তোমাকে ডিভোর্স দেব। এই কথা শুনে সাগর তখনই কান্না করে দিল আর নদীর পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ এইটা তোমার দুইটা পায়ে ধরে বলছি, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই এরকম করব না। আমি এতদিনে তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছি, আর যার জন্য তোমাকে ছেড়ে গিয়েছিলাম সে আমার সঙ্গে প্রতারণা করেছে। সে আরেকটা বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময়ে আমার সঙ্গে সম্পর্ক করেছে। সে কখনোই আমাকে ভালোবাসতো না, সে শুধু আমাকে টাইম পাস করার জন্য ব্যবহার করেছে। সব কিছুই আমি জানতাম, তারপরও তোমাকে আমি আমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখতে চেয়েছিলাম। কিন্তু তুমি ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকার ছেলে নও। তুমি
হাজার ঘাটের পানি খাওয়ার লোক। তুমি কখনোই আমার সাথে থাকতে পারবে না, কারণ তুমি তো কখনোই এক নারীতে আসক্ত হতে পারবে না। তোমার তাই হাজারো নারীর শরীর, হাজারো নারীর শরীরের ঘ্রাণ। তুমি যাও এখান থেকে, চলে যাও। আমার সময় নষ্ট করো না, আমার অফিসের টাইম হয়ে গেছে। এই বলে নদী সাগরের সঙ্গে আর কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেল। আর তারপর রেডি হয়ে সোজা অফিসে। আর এদিকে সাগর তখনও নদীর বাসায় বসে নদীর জন্য অপেক্ষা করতে লাগলো আর ভাবতে লাগলো কিভাবে নদীর রাগ ভাঙানো যায়। সাগর ড্রয়িং রুমে বসেছিল, তখনই তার বন্ধু হৃদয় তাকে ফোন দেয়। কি ব্যাপার দোস্ত, আমি তোর বাড়িতে আসলাম আর তোকে দেখতে পাচ্ছি না। তুই কি কোথাও গিয়েছিস নাকি? হ্যাঁ, আমি নদীর বাড়িতে চলে এসেছি। দোস্ত, আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে। তুই প্লিজ একবার নদীর বাড়িতে আয়, আমি তোকে সব কিছু খুলে বলছি। আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই একটু অপেক্ষা কর, আমি একটা কাজ করছিলাম, ওই কাজটা শেষ করে এক্ষুনি আসছি। এই বলে তখনই হৃদয় ফোনটা কেটে দিল। আর এদিকে ফোন কেটে দিয়ে হৃদয়ের বাসা থেকে বের হয়ে সোজা নদীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছে গেল। হৃদয় সেখানে এসে দেখতে পেল সাগর চিন্তিত মনে বসে আছে। তখন হৃদয় সাগরকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে তোর? তো এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? তোকে দেখে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছে। তোর কি কিছু হয়েছে নাকি? দোস্ত, তুই তো খুব ভালো করে জানিস অদিতির সঙ্গে আমি একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু আমি এখন জানতে পারলাম অদিতি আমাকে নয় অন্য একটা ছেলেকে ভালোবাসে। তাই অদিতির সঙ্গে ব্রেকআপ করে চলে এসেছে। কিন্তু নদী তো আমাকে কোনোভাবেই মেনে নিচ্ছে না। সে তো আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি যদি তাকে ডিভোর্স না দেই তাহলে সে নিজের থেকে আমাকে ডিভোর্স দেবে এবং আমার সাথে সম্পর্ক শেষ করে দেবে। তাহলে তুই এই কথাগুলো আমাকে কেন বলছিস? তুই যখন নদী আপুকে রেখে অদিতির সঙ্গে সম্পর্ক করতে গিয়েছিলি, তখনই তো আমি তোকে বলেছিলাম তুই যা করছিস এগুলো একদম ঠিক হচ্ছে না। কারণ নদী আপু তোকে ভালোবাসে, তার ভালোবাসা অবহেলা করে অন্য কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক করাটা তোর একদম ঠিক হয়নি। হ্যাঁ, সেটা তো এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু এখন তুই আমাকে এসব কথা না বলে তুই আমাকে এইটা বল যে আমি কি করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। কি করলে নদী আমাকে আর ছেড়ে যাবে না, সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে। প্লিজ তুই কিছু একটা কর। আমি বুঝতে পারছি না কি করা উচিত, কি করলে নদী আপুর অভিমান ভেঙে যাবে। ঠিক আছে, তুই একটু চুপ করে বস আর আমাকে কিছুক্ষণ চিন্তা করতে দে, তারপর দেখি কি করা যায়। এই বলে হৃদয় কিছু চিন্তা ভাবনা করতে লাগলো। আর কিছুক্ষণ পরে সেই সাগরকে বলল, দোস্ত, একটা কাজ কর, আমার মনে হয় এভাবে নদী আপুর অভিমান ভাঙবে না। নদী আপুর অভিমান ভাঙাতে হলে তোকে একটা অন্যরকমভাবে সারপ্রাইজ দিতে হবে। তুই একটা কাজ কর, আমার সঙ্গে চল, নদী আপুর জন্য একটা লাল বেনারসি কিনে আন, আর তারপর এই রুমটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দে। তারপর নদী আপু যখন বাসায় আসবে আর রুমটা সাজানো দেখবে, এটা থেকে সে অনেক অবাক হবে। আর তখনই তুই তাকে একটা ফুল দিয়ে প্রপোজ করবি আর তাকে বলবি এই শাড়িটা পরতে। দেখবে তার মন অনেকটা নরম হয়ে গেছে। আর তারপর তুই এখন তাকে মন থেকে স্ত্রীর অধিকার দিবি, তাহলে দেখবি সমস্ত ঝামেলা চুকে গেছে। হ্যাঁ, এটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি তো এটা ভেবে দেখিনি। আমি যদি এটা ভেবে দেখতাম তাহলে তো আমার ঝামেলাটা কতক্ষণ আগেই মিটে যেত। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই আমার সঙ্গে শপিং মলে চল। আসলে আমি তো কখনোই মেয়েদের জিনিসপত্র কিনি না, ইনফ্যাক্ট কখনো কেনার প্রয়োজনই পড়ে না। আমার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নদী আমাকে এনে দিত, তাই কখনো আমাকে এই বাড়তি আসার পর থেকে নিজের জিনিসও কিনতে হয়নি। আচ্ছা দোস্ত, ঠিক আছে, তুই চল আমার সঙ্গে। তোর ভালোবাসাকে ফিরে পেতে আমি তোকে সম্পূর্ণরূপে সাহায্য করব। ভালোবাসা তো দেখতেও ভালো লাগে, তাই না? এই বলে সাগর আর হৃদয় দুজনেই বাসা থেকে বেরিয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যেই তারা শপিং মলে এসে তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে নেয়। তারপর সেগুলো নিয়ে সোজা নদীর বাসায় চলে আসলো।
আর তারপর সাগরের কথা মতোই রুমটা সুন্দর করে সাজিয়ে নিল, আর সেই সঙ্গে বাড়িটাকেও পরিপাটি করে সাজিয়ে নিল। নদী সাগরকে পাঞ্জাবি পরা দেখলেও খুব পছন্দ করত, তাই সাগর নদীর পছন্দ মতো একটা পাঞ্জাবি পরে নিল, আর তারপর অপেক্ষা করতে লাগলো কখন নদী আসবে। আর এদিকে হৃদয় সাগরের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে গেছে। সাগর একা একাই নিজের বাড়িতে রয়েছে। নদী সন্ধ্যার দিকেই অফিস শেষ করে বাসায় ফিরে আসতো। সে ভাবলো সাগর হয়তো এতক্ষণ এখান থেকে চলে গেছে, তাই সে মনটা খারাপ করেই রুমের ভেতর ঢুকছিল। যে না রুমের দরজা খুলতে যাবে, তখনই সাগর তার সামনে হাঁটু করে বসে একটা গোলাপ নিয়ে তাকে প্রপোজ করলো। জানি প্রিয়তমা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি, কিন্তু তুমি তো এই মানুষটাকে ভালোবাসো। ভালোবাসার মানুষের সঙ্গে অভিমান পুষে রাখতে নেই। প্লিজ তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ক্ষমা করে দাও, আর এই শেষবারের মতো কাছে টেনে নাও। ভালোবাসার মানুষটা তোমার ভালোবাসা বুঝতে পেরেছে, তাই এবার আর তুমি তাকে ফিরিয়ে দিও না নদী। আই লাভ ইউ। নদী থ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। এটা দেখে সাগর বলতে লাগলো, কি হলো নদী, তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? আমি তো তোমায় ভালোবাসি, আর আমি তোমার জীবনে ফিরে এসেছি। প্লিজ তুমি আমাকে এবার আর ফিরিয়ে দিও না। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো, আর সেই সঙ্গে আমাকেও। তোমার ভালোবাসা ফিরিয়ে দেওয়ার দুঃসাহস আমার নেই। তুমি নিজের থেকে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছো, তাহলে এখন আবার ফিরে এসেছো কেন? কারণ অদিতি আমাকে ভালোবাসে না, অন্য একজনকে ভালোবাসে। যেখানে আমার ভালোবাসা নেই সেখানে আমি কেন থাকবো? আমি ভুল করেছি, বিশাল বড় অন্যায় করে ফেলেছি। তুমি এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আর কখনোই আমি তোমার ভালোবাসা উপেক্ষা করব না। এবার হয়তো আমার চাইতে ভালো কাউকে পেলে আবারও আমাকে ছেড়ে চলে যাবে, আবারও আমাকে কষ্ট দেবে, কিন্তু আমি আর কষ্ট পেতে চাই না। তাই তোমাকে আমার আর প্রয়োজন নেই, তুমি চলে যাও এখান থেকে। কিন্তু সাগর সবকিছু বুঝতে পেরেছে, যদি অনেকটা অভিমান করে ফেলেছে, তাই সাগর নদীর হাত দুটো ধরেই বলতে লাগলো, প্লিজ এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এই যে কান ধরে কথা দিচ্ছি, আর কখনো তোমাকে ছেড়ে যাব না, আর তোমাকে ছেড়ে যাওয়ার দুঃসাহসও দেখাবো না। কারণ আমি বুঝতে পেরেছি তুমি আমায় কতটা ভালোবাসতে। আমি বারবার তোমার ভালোবাসার অবহেলা করেছি, তার জন্য আমি দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন ক্ষমা চাইছো? ভুল তো আমার ছিল। আমি তোমাকে ভালোবাসার মাঝে খালি বেঁধে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি মায়ার জালে বেঁধে থাকার মতো ছেলে নয়। এই বলে নদী সাগরকে পাশ কাটিয়ে ভেতরে চলে যেতে চাইছিল, আর তখনই সাগর নদীকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর বলতে থাকে, দেখো আমার এই মনে তোমার জন্য কতটা হাহাকার হচ্ছে, তুমি কান পেতে শোনো এই বুকে। নদী আর অপেক্ষা করতে পারল না, সেও সাগরকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, আমিও যে তোমাকে অনেকটা ভালোবাসতাম, কেন তুমি আমাকে এতটা কষ্ট দিলে? তুমি জানো না আমি কষ্ট সহ্য করতে পারি না, তারপরেও তুমি আমাকে কষ্ট দিয়েছো। মেনে নিয়েছি, সব কিছু সহ্য করে নিজেকে পাথর বানিয়ে দিয়েছি। প্লিজ এই শেষবারের মতো ক্ষমা করে দাও। ভালোবাসি তো তোমায়। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমাকে আর কখনো ছেড়ে যাওয়ার ভয় দেখিও না। আমি বেঁচে থাকতে পারবো না। আমার নিঃশ্বাস বিশ্বাস সব কিছুই তোমার মাঝে। তুমি যদি আমাকে ছেড়ে যাও, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? এই যে আমি তোমায় যে প্রতিজ্ঞা করলাম, কোনো দিন কোনো পরিস্থিতিতেই তোমাকে ছেড়ে যাব না। সারাটা জীবন আমি তোমার হয়েই থেকে যাব। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর তখন সাগর নদীর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়, আর নদীর কানের কাছেই মুখ নিয়ে বলতে থাকে, প্রিয়তমা, এখন তো আমি তোমাকে মেনে নিয়েছি। আমি যদি তোমাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, রাখবে? অবশ্যই। তুমি আমাকে রিকোয়েস্ট কেন করবে? তুমি আমার স্বামী, তুমি আমাকে আদেশ করবে, আর আমি তোমার সব আদেশ মানতে বাধ্য। তাহলে একটা কাজ করো, আলমারির ভিতরে তোমার জন্য একটা বেনারসি কিনে এনেছি। বিয়ের পর তো আমি তোমাকে কোনো কিছুই দিতে পারিনি, তাই এটা নিয়ে এসেছি। আমি চাই তুমি ওই শাড়িটা পরে আমার জন্য সাজুগুজু করে আসো। আমি তো এতদিন তোমাকে আমার স্ত্রী হিসেবে মানতাম না, এখন তো তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, তাই আজ আমি নতুন করে তোমার সঙ্গে বাসর করতে চাই। এটা কোনো ব্যাপার হলো? তুমি জাস্ট 10 মিনিট ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে আসছি।
এই কথা বলে নদী ভেতরে চলে গেল। আর তারপর সঙ্গে সঙ্গে আলমারি থেকে শাড়িটা বের করে শাড়িটা পরে নিল। আর তারপর নিজের পছন্দ মতো একটু সাজুগুজু করে নিল আর সোজা বেডরুমে চলে আসলো। এইদিকে সাগর বসে বসে নদীর জন্য অপেক্ষা করছিল। নদী রেডি হয়ে সাগরের সামনে এসে দাঁড়ালো। এই প্রথমবার সাগর নদীর দিকে ভালো করে তাকিয়েছে। নদীর দিক থেকে সে যেন নিজের চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে তার সামনে আকাশ থেকে নেমে আসা এক পরী দাঁড়িয়ে আছে। এটা দেখেই নদী বলতে লাগলো, কি হলো, তুমি এইভাবে আমার দিকে হা করে তাকিয়েছো কেন? আমি আমার ঘরে পড়ি রেখে পেতনির পিছনে ছুটতে গেছিলাম, তাই এইভাবে তাকিয়ে আছি। তুই সত্যি পৃথিবীতে আমার দেখা মায়ের পরের শ্রেষ্ঠ সুন্দরী নারী। মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে অভ্যাস হয়ে গেছে তাই না? একদম আমার সঙ্গে ফ্লার্ট করবে না। আরে বাবা, তুমি আমার বিয়ে করা বউ, আমি তোমার সঙ্গে ফ্লার্ট করতে যাব কেন? যেটা সত্য সেটাই বলছি। সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে। তো এই সুন্দর জিনিসটাকে কি শোকেসে সাজিয়ে রাখবে নাকি একটু টি-20 খেলবে? অফকোর্স, সেটাও আবার বলতে হয় নাকি? কি হলো, তুমি কি করছো? এটা এটা ভালো হচ্ছে না কিন্তু। কে বলেছে? তখন আমার তোমাকে পছন্দ ছিল না, তাই আজ দুজন দুজনের মধ্যে একেবারে একাকার হয়ে যাব। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।